প্রিয় দর্শক, আমরা জানি যে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং তাদের মূল একটা জায়গায় যে কর্মসংস্থান সৃষ্টি, সাধারণ মানুষের এবং ছাত্র জনতারও আন্দোলনের যে মূল সুর ছিল সেটাও কিন্তু কর্মসংস্থান, এবং সেইখান থেকেই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তরুণ জনগোষ্ঠী, আমরা জানি যে বাংলাদেশে একটা বড় তারুণ্য জনগোষ্ঠী রয়েছে যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতে চায়। সেখানে আসলে কর্মক্ষম যুবক কী চাই? তার কর্মসংস্থান সৃষ্টি হোক, কর্মসংস্থানের মধ্যে দিয়ে সে নিজের জীবন এবং সমাজের উন্নয়ন করুক, সেই সাথে রাষ্ট্রও উন্নত হোক, এমন একটি ধারণা থেকে আমরা আজকের 7 দিনে আলোচনা করতে চাই। আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি কর্মসংস্থানের জন্য জনশক্তি আমাদের প্রস্তুতি ঠিক কতটা, কিভাবে এগিয়ে যাচ্ছি আমরা। শুরুতে পরিচিত হয়নি, আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে বয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মল্লিক আনোয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং তার পাশেই রয়েছেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবং বর্তমানে সিএমএস গ্লোবালের চিফ কনসালটেন্ট জাভেদ আহমেদ। আপনাকে স্বাগত। এবং রয়েছেন একজন তরুণ প্রতিনিধি যিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও বেশ পরিচিত একটি নাম, লাবিদ রাহাত। লাবিদ, আপনাকেও স্বাগত জানাই। আমি আসতে চাই জাভেদ আহমেদ আপনার সাথে যে কথাটা বলছিলাম যে আমাদের যে তরুণ জনগোষ্ঠী, কর্মক্ষম জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর কিন্তু কর্মসংস্থান চায়। এখন কর্মসংস্থানের মূল জায়গাতে জনশক্তিতে রূপান্তরিত হতে হবে। সেই জনশক্তির কোন জায়গাতে আমরা অবস্থান করছি বলে আপনি মনে করেন? কারণ আপনি সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন এবং এখন যেখানে কনসালটেন্সি করছেন সেখানেও আসলে কর্মসংস্থানের বিষয়টি রয়েছে। সেই আলোকে যদি আপনি বলেন যে আমরা আমাদের জনগণকে কিভাবে জনশক্তিতে পরিণত করতে চাই। অনেক ধন্যবাদ রানা আপনাকে। আমি আমার বক্তব্যের শুরুতেই বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবে যারা আত্মহতি দিয়েছেন ছাত্র জনতা, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই কথাগুলো বলছি। আসলে দ্বিতীয় স্বাধীনতা আমাদের অর্জিত হয়েছে এর মধ্যে দিয়ে। তো আসলে জবস বা চাকরির বৈষম্য নিয়েই কিন্তু আসলে এই আন্দোলনটা, ছাত্রদের আন্দোলনটা বিশেষ করে, তার মানে একটা চরম ক্রাইসিস তো আমাদের চাকরির ক্ষেত্রে আছেই। কোটার যে ব্যাপার ছিল 56% কোটা, এখানে সেখানে কম্পিটিশনটা খুবই অসম হয়ে যেত, যার কারণেই এত বড় একটা আন্দোলন। তার সঙ্গে অন্য বিষয়গুলো তো আছেই। তো আমাদের যে কথাটি আপনি বলছিলেন যে আমাদের জনশক্তি, এই এত মানুষ এবং কর্মসংস্থান, এগুলোকে সমন্বয় করা খুবই কঠিন ব্যাপার বাংলাদেশে। আপনি জানেন যে আমাদের প্রতি বছরেই প্রায় 20 লক্ষ মানুষ আমাদের এই শ্রমবাজারে নতুন করে প্রবেশ করে প্রতি বছর। তার একটা বড় অংশই কিন্তু আমরা আল্লাহর রহমত যে আমরা আমাদের বিভিন্ন গন্তব্যে পাঠাতে পারি, আমরা বিদেশে কর্মসংস্থান হয়ে যায় অর্ধেকের প্রায়, এবং তার অর্ধেকটা নিয়ে আমাদের চ্যালেঞ্জ। এবং এদের মধ্যে যদি আপনি বেকারত্বের হার দেখেন বাংলাদেশে, অফিসিয়ালি আমরা বলি 4.5% বা এরকম কিছু একটা, কিন্তু আসলে বেকারত্বের হার আমার কাছে যেটা মনে হয় প্রায় 10%, 11% মতো বেকার থাকে। এবং এই বেকারত্বের যে প্রেশারটা, চাপটা সবচেয়ে বেশি থাকে আপনার উচ্চশিক্ষিতদের ক্ষেত্রে, যারা উচ্চশিক্ষিত, যারা BA MA পাস করছি আমরা, তাদের ক্ষেত্রে। তো চাকরি হচ্ছে না এমন নয়, কর্মসংস্থানের জায়গা তৈরি হচ্ছে, দক্ষতা মানুষ নেয়ার চেষ্টা করছে। কিছু চাকরি হয় শুধুমাত্র আপনার এডুকেশন কোয়ালিফিকেশনস, তারপরে কম্পিটিশন পরীক্ষা দিচ্ছে, তারা চাকরি হচ্ছে। এই যে চিন্তা বা মানসিকতার জায়গা থেকে আমরা এখানেও একটু পিছিয়ে আছে কিনা, যে 2024 সালে এসে আমরা চাকরি বা জবকে আসলে প্রধান জায়গায় ভাবছি। কারণ কর্মসংস্থানের তো অনেকগুলো সেক্টর আছে। আমরা যদি বর্তমান সময়ের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রথম দিনের জাতির উদ্দেশ্যে ভাষণ খেয়াল করি, সেখানেও কিন্তু বলেছেন যে আমরা আসলে মানে চাকরি তৈরি করতে চাই, আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই, উদ্যোক্তা হতে চাই, এরকম মেসেজ কিন্তু রয়েছে। না, ট্রুলি উদ্যোক্তাও কিন্তু আমরা আসলে হচ্ছি না এমন না, উদ্যোক্তাও হচ্ছে। কারণ প্রাইভেট সেক্টর কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। বাংলাদেশের যে প্রাইভেট সেক্টর, এটা কিন্তু আপনার একটা জায়গায় গিয়ে পড়ছে, এবং আপনার উদ্যোক্তা শ্রেণী তৈরি হচ্ছে তরুণদের মধ্যে। বিশেষ করে আপনার চাকরি থেকে বেরিয়ে আপনার উদ্যোক্তা হওয়ার একটা প্রবণতা আমরা দেখছি। এখন চ্যালেঞ্জটা হচ্ছে যে স্পেসিফিক স্কিল, এই স্কিলটা বাংলাদেশে আমরা ঠিকমতো অর্জন করতে পারছি না, বা সেই সুযোগও আমাদের তৈরি হচ্ছে না। স্কিলিংয়ের জন্য অনেকগুলো ব্যবস্থাপনা কিন্তু বাংলাদেশে আছে। আমি আপনাকে বলি যে যুব উন্নয়ন অধিদপ্তর আছে, আমি কেউকে হার্ট করি না, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রচুর কিন্তু স্কিল ট্রেনিং হচ্ছে। মহিলা বিষয়ক অধিদপ্তর, তাদেরও আছে।
এবং ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিংয়ে তাদেরও কিন্তু আপনার স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, প্রচুর স্কিল ট্রেনিংয়ের কাজ চলছে। কিন্তু আমি যদি বলি যে এটা একদম একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, আমি তো একটা বিশ্ব নাগরিক, আমি একটা গ্লোবাল সিটিজেন, আমি বাংলাদেশে প্রশিক্ষিত হব এবং বিদেশে গিয়ে কাজ করব, আমি পৃথিবীর সব জায়গায় গিয়ে কাজ করব। অতএব আমার যে ট্রেনিংটা, আমার যে স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা, এটা কিন্তু বিশ্বমানের হওয়া উচিত, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। আপনার এই কথা থেকে আপনার পাশেই যে তরুণটি রয়েছে, আমি তরুণের কাছে যেতে চাই, লাবিদ, যে এই যে আমাদের হাতে এখন ইন্টারনেট, আমাদের হাতে এখন স্মার্ট ডিভাইস, এইগুলোর সাথে সারা পৃথিবীর সাথে আমাদের কানেকশন, বিশেষ করে তরুণরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই জায়গাতে। সেখান থেকে এই যে বিশ্ব নাগরিক হয়ে ওঠার প্রবণতা তরুণদের মধ্যে আপনি কতটা দেখতে পান? আপনি নিজেও একজন তরুণ, আপনি নিজেও কন্টেন্ট ক্রিয়েট করছেন বিভিন্নভাবে, সেই জায়গা থেকে যদি বলেন। আচ্ছা, আমি যদি বলি আমাদের দেশে জেনারেশন ওয়াইজ বেশ কিছু কমন ট্রেটস দেখা গিয়েছে মানুষদের মধ্যে। আমি যদি বলি একটা সময় জেনারেশন বা আমাদের আগের 2-3 জেনারেশন, সেই সময় কিন্তু চাকরির প্রতি বেশি একটা আগ্রহ ছিল। এর পরবর্তীতে আস্তে আস্তে এখন এসে আমরা কিন্তু নিজের উপর নির্ভর হওয়াটা বেশি পছন্দ করি, বা আমরা যদি বলি আমরা আরও বেশি ফ্রিডম চাই, আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে চাই, বাট তার সাথে আমরা ফ্রিডমও চাই। তো এই ক্ষেত্রে কিন্তু স্বনির্ভর হওয়া বা এন্টারপ্রেনারশিপ যেটাকে বলে, সেটা বেস্ট অপশন হয়। অ্যান্ড এই জেনারেশনের মধ্যে এই অপশনটা টেকিং মানুষের পার্সেন্টেজটাই বেশি। সো সেই ক্ষেত্রে আমি বলবো এখানে মানুষরা যারা এই কাজগুলো করছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা স্ব উদ্যোগে নিজেরাই করছে, রাদার দ্যান কোনো একটা অর্গানাইজেশন তাদের শিখিয়ে দিচ্ছে তারা কি করবে না করবে, তাদের কি জিনিস পছন্দ তারা নিজেরাই। এটা অনেকটা স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার মতোই, সেরকমই। কারণ অলমোস্ট সব প্রফেশনই তো কোনো না কোনো এক সময় কোনো একটা জেনারেশন দিয়েই শুরু হয়েছিল। তো আমি বলবো যে এখন যে এই যে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ বা আমরা ফ্রিল্যান্সিং বলি, এই টাইপের কাজগুলো বলা যায় যে আমাদের মোটামুটি এই জেনারেশন থেকেই তো শুরু হয়েছে, অ্যাটলিস্ট আমাদের দেশে। সো আমিও বলবো তারাও নিজেরাই শিখেছে মোস্ট অফ দ্য টাইমস। যারা প্রথম ট্রাই করেছিল তারা নিজেরাই আস্তে আস্তে এক্সপ্লোর করেছে। তাদেরকে বলতে গেলে আমরা মোটিভেট করতে পারি, রাদার দেন আমি মনে করি যে তাদের যে স্কিল শেখার জায়গার খুব অভাব এমন না, কারণ একটা ইউটিউবে ঢুকে বা গুগল সার্চ দিয়েই সব কিছু পাওয়া যায়, টু বি অনেস্ট। এটার জন্য আমার কোনো আলাদা কোর্স দরকার নেই বা আলাদা কিছু দরকার নেই, বাট তাকে ওইটার পেছনে লেগে থাকার জন্য তাকে মোটিভেট করাটা বেশি ইম্পর্টেন্ট। জাভেদ আহমেদ যেটা বলছিলেন যে তরুণদের একটা বড় অংশ বেকারত্বের বেশি, যেটা উচ্চশিক্ষায় শিক্ষিত, সেইখানে আপনি কি ধরনের প্রবণতা দেখেন? আসলে উচ্চশিক্ষিতরা যে বেকারের মধ্যে বেশি বেকারত্বের মধ্যে রয়েছে, এবং এক ধরনের গবেষণাও বলে এক ধরনের উন্নাসিকতাও আছে যে এই কাজটা হয়তো আমার না, এই কাজটা আমি করব না, এরকম মানসিকতা আপনি দেখেন কিনা আপনার সার্কেলের মধ্যে? আশেপাশে তো দেখা যায়, একেবারে ডিনাই তো করা যাবে না। বাট এখানে আরও মেজর একটা জিনিস আমি বলবো যে সবাই আসলে নিজের বক্সের বাইরে একটু চিন্তা করতে চায় না, বা হয়তো বা পারে না। এটা হয়তো তার পরিবেশের, তার আপব্রিঙিং, তার এনভায়রনমেন্ট, এই সব কিছুই হয়তো তার জন্য দায়ী। সো আমি বলবো যে এখানে বর্তমান ওয়ার্ল্ডে যারাই একটু এগিয়ে আছে তারা অন্যদের থেকে একটু হয়তো ডিফারেন্টলি চিন্তা করেছে, এই কারণে এগিয়েছে। অ্যান্ড সেই আদিমকালের মতো আমি টেক্সট বুক পড়ে গেলাম, এখানে যা যা লেখা আছে এগুলোই ফলো করলাম, নিজে কোনো কিছু ইমপ্লিমেন্ট করলাম না, এভাবে চলতে গেলে তো একটু সমস্যা হবেই আজকের এই চ্যালেঞ্জিং ওয়ার্ল্ডে। ডক্টর মৌলিক আনোয়ার, আপনার কাছে আসতে চাই যে আপনি বিশেষ করে দেশের বাইরে জনশক্তি প্রেরণে সরকারের একটা বড় জায়গা থেকে ভূমিকা পালন করেন, সেখানে এই যে বিশ্ব নাগরিক হয়ে ওঠা বা বিশ্বে যে ধরনের কর্মসংস্থান রয়েছে সেইটার জন্য নিজেকে প্রস্তুত করে তোলা, সেখানে আসলে কি ধরনের চ্যালেঞ্জগুলো দেখেন এবং আমাদের তরুণরা ওই চ্যালেঞ্জে কিভাবে সম্পৃক্ত হতে পারে? ধন্যবাদ আপনাকে। সমস্যাগুলো কিন্তু এক একজনের জন্য এক এক ধরনের, এবং যত সমস্যা আছে সমাধানের উপায়ও আছে, কিন্তু সেই সমস্যাগুলো সমাধানের জন্যে আমি আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণ করেছি কিনা এটিও একটা বড় বিষয়। আজকের যে বিষয়টি আমি মনে করি এই বিষয়ের ভিতর কিন্তু সব কিছু লুকায়িত আছে। কর্মসংস্থানের জন্য জনশক্তি, অর্থাৎ বাংলাদেশে বিপুল জনশক্তি আছে, কিন্তু তার ভিতর কতজন কর্মসংস্থানের জন্য উপযোগী বা কতজন কর্মসংস্থান চায়, এবং সেটি আছে যে আমাদের প্রস্তুতি কী। তাহলে বিপুল জনশক্তি সবাই কিন্তু কাজে আসবে না, যারা আসবে তাদের কাজের ক্লাসিফিকেশন আছে। আপনি যেমন বলেছেন যে
ইয়ং জেনারেশন এক ধরনের চিন্তা করছে, আমাদের যে এক ধরনের চিন্তা করছে, এবং জাভেদ স্যারের যে জেনারেশন চাকরি পরবর্তী পর্যায়ে আবার নতুনভাবে চিন্তা করছে, আরও একটি জগৎ। প্রত্যেকটাই কিন্তু কর্মসংস্থানের একটি দিক। এখন এই যে কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের জনশক্তির মানসিকতার যে পরিবর্তন প্রয়োজন সময়ের সাথে সাথে, এক্ষেত্রে মনে হয় আমাদের গতিটা খুব ধীরভাবে যাচ্ছে। আমরা অনেকে মনে করছি যে লেখাপড়া করব, গভর্নমেন্ট সার্ভিসে আসবো, এবং গভর্নমেন্ট সার্ভিসের ভিতর আসতে গেলেই প্রথম চলে আসে যে আমরা বিসিএস পরীক্ষা দিব। কিন্তু ইয়ং জেনারেশনের ভিতর আমি দেখেছি যে বিসিএসের দিক না এসে তারা নিজে আত্মনির্ভরশীল হতে চায়। এ ধরনের কিন্তু অসংখ্য মানুষ আছে, উচ্চ শিক্ষায় বাইরে যেতে চায় বা বাইরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিতে চায়। এই গ্লোবাল ওয়ার্ল্ডে কিন্তু নির্দিষ্টভাবে আমি বাংলাদেশে চাকরি করব বা এই চ্যালেঞ্জগুলো আমি নিব, এটি নিয়ে থাকার আর দিন নেই। বরং যেখানে দক্ষতা আছে, যোগ্যতা আছে, সে কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় নিজেকে সাস্টেইন করতে পারবে। এবং জনশক্তির ক্ষেত্রে যদি আপনি বলেন যে জনশক্তি যারা আমাদের বিদেশে যায়, সেখানে কিন্তু নিড বেস যে ট্রেনিংগুলো, সেই ট্রেনিংগুলো দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, কিন্তু সে প্রতিষ্ঠান থেকে কতটা আন্তরিকতার সাথে আমরা ট্রেনিং গ্রহণ করছি, কতটা আন্তরিকতার সাথে সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিং মেথোডোলজি কি আমরা পরিবর্তন করছি কিনা, এবং জব ওরিয়েন্টেড যে ট্রেনিংগুলো ডেস্টিনেশন কান্ট্রিতে যে ডিমান্ড আছে, সেই ডিমান্ড ওরিয়েন্টেড আমরা সেভাবে প্রশিক্ষিত করতে পারছি কিনা। যদি এইগুলো না পারি, তাহলে আপনি যে চ্যালেঞ্জের কথা বলেছিলেন, প্রতিটি পদে পদে মানুষের চ্যালেঞ্জ, সে দেশে কাজ করুক আর বিদেশে করুক, এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য কিন্তু নিজেকে আগে প্রস্তুত করতে হবে। তারপর হলো গভর্নমেন্ট মেশিনারিজগুলো আছে, প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন আছে, মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন আছে, কিন্তু আমার যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু আমি কখনো ওই লেভেলে পৌঁছতে পারবো না। এবং সেক্ষেত্রে এই চ্যালেঞ্জটি নিয়েই একজন যুবক সারা জীবনই হতাশার ভিতর দিয়ে সময় কেটে যাবে, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না, এবং আমাদের জনশক্তির যে কর্মসংস্থান সেই জায়গায় কিন্তু আমাদের স্তীমিত হয়ে যাবে। যা পরিবর্তনের জন্যে বর্তমান সময়ে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সরকারিভাবে, আমি মনে করি পরিবর্তিত পরিস্থিতিতে আমি মনে করি নতুন জেনারেশন তারা নতুন একটি দিক নির্দেশনা পাবে, যার মাধ্যমে এই দেশটি আবার নতুনভাবে গড়ার একটি সুযোগ সৃষ্টি হবে। আমি যদি বলি যে যারা দেশের বাইরে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশ থেকে, তাদের বেশিরভাগ অংশই প্রায় 70 থেকে 72% মানুষই হচ্ছে অদক্ষ কর্মী হিসেবে যাচ্ছে, কিন্তু পরিসংখ্যান বলছে যে দক্ষ কর্মী অদক্ষ কর্মীর থেকে প্রায় 10 গুণ আয় করতে পারে। এই মেসেজটা কি আমাদের জনশক্তির মধ্যে, বিশেষ করে দেশের বাইরে তো তরুণরাই বেশি যায়, ঠিকভাবে আমরা দিতে পারছি কিনা? এক্ষেত্রে মেসেজগুলো আপনি যথার্থই বলেছেন যে মেসেজগুলো দেওয়ার ক্ষেত্রে উদ্যোগ আছে, প্রয়োগ আছে, কিন্তু সে মেসেজগুলো ডেসিমিনেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের বড় একটা লিমিটেশনস আছে। আপনি যেটা বলেছেন 70% অদক্ষ মানুষ যাচ্ছে, আমি অদক্ষ শব্দটি ব্যবহার করতে চাই না, আমি বলতে চাই স্বল্প দক্ষ বা কম দক্ষ। এখন যে কাজেই যাক না কেন, যদি সে কাজ শিখে যায় তাহলে তার এডুকেশন কোয়ালিফিকেশন কি সেটা কিন্তু মুখ্য বিষয় না, সে তার কাজ জানে এবং কি কাজ করতে হবে, পরিবর্তিত পরিস্থিতিতে কাজকে কিভাবে রিডিজাইন করতে হবে, এইটাই কিন্তু দক্ষতার একটি বিষয়। ধরুন যে আমাদের মাধ্যমে জর্ডানে যে গার্মেন্টস কর্মী যায় বা সুপারভাইজার লেভেলে যায়, এখানে কিন্তু তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা দেখেছি ক্লাস 5 পাস অথবা সামান্য কিছু, আবার ডিগ্রি পাস অনেক আছে, কিন্তু যখন সে কাজে যায় তখন কিন্তু এই একাডেমিক সার্টিফিকেট খুব একটা কাজে লাগছে না, তার লাগছে যে সে কত দ্রুত সময় নিখুঁতভাবে কাজগুলো করতে পারে। এবং এই কাজগুলো করার ক্ষেত্রে তার দক্ষতা কিন্তু একদিনে অর্জিত হয় নাই, সে শুরুতে ট্রেনিং নিয়েছে, প্র্যাকটিক্যাল করেছে, সে জব করেছে, এবং তার এক্সপিরিয়েন্স এমন একটি লেভেলে গেছে যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারছে। সুতরাং আমাদের যে জনশক্তি বাইরে যায়, সেক্ষেত্রে যদি তারা অন্তত যে দেশে যাবে ওই দেশে কাজের ধরন কি, বা কাজ করলে কত তার স্যালারি হতে পারে, বা দক্ষ হয়ে গেলে কতটা স্যালারি হতে পারে, এই মেসেজগুলো যতক্ষণ সে না পাবে সে কিন্তু অন্ধকারের থেকেই কিন্তু বাইরে যাওয়ার স্বপ্ন দেখবে, এবং এই স্বপ্নগুলোকে আরও মিথ্যাভাবে প্রসার করার জন্য আরও একটি গোষ্ঠী আছে আমাদের, সেটা মিডলম্যান বলি, বা বর্তমান আমাদের যে আইনকে পরিবর্তন করে বলা হচ্ছে ট্যুর অপারেটরের সাথে রিক্রুটিং এজেন্সি সাব এজেন্টের কথা বলা হয়েছে, আইনে ভিত্তি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কি আমরা এখান থেকে উত্তরণ পাচ্ছি? আমি মনে করি যে মানুষকে সচেতন না হলে আমাদের বিদেশে যে দক্ষ জনশক্তির চাহিদা আছে সেখানে কিন্তু আমরা প্রবেশ করতে পারছি না, যেটা আমাদের জন্য খুবই কষ্টের, দুঃখের। আমি এই মুহূর্তে বলতে চাই, নির্ভরতার কথা বলেছেন যে সার্টিফিকেট আসলে কর্মক্ষেত্রে খুব বেশি ম্যাটার করছে না, সেটা তরুণদের ক্ষেত্রে মনে হয় আরো বেশি লাভিত, কি মনে হয়?
আমি যদি এখানে বলতে চাই বেশ কয়েকটা পোর্শন আছে, যেমন অ্যাটলিস্ট 5 to 10% মানুষ তো একাডেমিয়া অর রিসার্চ এরকম সাইটেই থাকে, সো তাদের ক্ষেত্রে এটা অবশ্যই ইম্পর্টেন্ট। বাট বাকি 90% এরা মোস্টলি এরা হয় এন্টারপ্রেনার হবে, না হলে মেজরিটি একটা পোর্শন জবে ঢুকবে। সো তাদের ক্ষেত্রে দেখা যায় যে রেলেভেন্সিটা বেশ কম। বাট এইখানে আমরা অ্যাকচুয়ালি একটা পজিটিভ কথাও বলবো, আমরা যখন পড়াশোনা করতাম ইঞ্জিনিয়ারিং, তখন ওই বিশাল বিশাল ম্যাথ বা সূত্র যখন করাতো, আমরা তো বুঝতাম যে যখন ফিউচারে আমি জব করতে যাবো আমার এই সূত্র তো দরকার নেই, বা যদি কখনো লাগে আমি গুগল করে ইউজ করে ফেলবো। সো এটা কেন শেখানো হচ্ছে? সো এটা শেখানো হচ্ছে আমাকে দক্ষ করার জন্য। সো আমি যাতে এই সেম প্রবলেমটা হয়তো কোনোদিন আমি ফেস করবো না, বাট অন্য টাইপের আর এরকম কমপ্লিকেটেড একটা প্রবলেম সলভিং থেকে আমি নতুন একটা প্রবলেম সলভ করতে পারবো। সো আমি বলবো না যে একাডেমিক জিনিস আমার সরাসরি হয়তো কাজে লেগেছে, বাট আমার এই এক্সপিরিয়েন্সটা পরবর্তীতে অন্য কোনো জায়গায় আমি ডাইভার্ট করতে পারি। কিন্তু আপনার কি মনে হয় না যে নতুন প্রজন্মের থিঙ্কিং এর মতো এক ধরনের নতুনত্ব আনতে হবে, এবং যেটা বলছিলেন ডক্টর মল্লিক আনোয়ার, যে আন্তরিকভাবে আসলে প্রচেষ্টাটা প্রয়োজন? ডেফিনেটলি আন্তরিকতা ছাড়া তো এতদিন তো, তাও আমি যদি বলি 100 বছর আগে 50 বছর আগে যখন জব পরীক্ষা দিতে গেছে মানুষ, বা ইভেন 20 বছর আগে বললেও, তখন এই সিলেবাস কয়েকটা পড়ে যে এই সঠিক উত্তর দাগায় দিলে জব হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার স্যাপার ছিল। বাট এখন তো এরকম নাই, এখন তো আমার স্কিলফুল হওয়া লাগবে। সো আমাকে তো আর কেউ জোর করে স্কিলফুল বানাতে পারবে না, ওটা তো আমার নিজ থেকেই হওয়া লাগবে। সো অবশ্যই আন্তরিকতার অবশ্যই দরকার আছে। আমরা একটা বিরতি নিয়ে আসি, আমি স্কিলফুল এই জায়গা থেকে কথা শুরু করতে চাই এরপর থেকে। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজনে। আমরা আজকে কথা বলছি জনশক্তি, কর্মসংস্থানের জন্য জনশক্তি আসলে কিভাবে তৈরি করতে পারি এবং সেখানে প্রস্তুতিটা কতটা রয়েছে আমাদের। আসতে চাই জাভেদ আহমেদ আপনার কাছে আবারও, যে আপনি পর্যটন শিল্পের সাথে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন, এখনও অনেকটা সেরকম কাজের মধ্যেই রয়েছেন। সেখান থেকে এই একটা সেক্টর যেখানে বাংলাদেশে একটা বড় সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এখানে সম্ভাবনাটা অনেক বেশি, কিন্তু সেখানে আসলে কি পরিমাণে দক্ষ জনশক্তি আমরা তৈরি করতে পারছি বলে মনে করছেন? হ্যাঁ, দেখুন, পর্যটন শিল্প খুবই সম্ভাবনাময় শিল্প বাংলাদেশে একটা। হ্যাঁ, আপনি একটা ফিগার আপনাকে বলি যে একজন পর্যটক প্রায় 11 জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, 11টা কর্মসংস্থানের সৃষ্টি করে। তো এইভাবে বাংলাদেশে এখন ধরুন অভ্যন্তরীণ পর্যটক বা ডোমেস্টিক পর্যটকের সংখ্যাই প্রায় আমাদের 1.5 কোটি থেকে 2.25 কোটি। একটা বড় মার্কেট কিন্তু ডোমেস্টিক। আমাদের বিদেশি পর্যটকের সংখ্যা ঠিক রিমার্কেবলি আমরা নিতে পারিনি, তাও 5 থেকে 6 লক্ষ মানুষ তো বাংলাদেশে আসে। এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রি বাংলাদেশের এটা কিন্তু অসম্ভব বড় একটা আকার নিয়েছে। হ্যাঁ, অসম্ভব অনেক। আপনি ঢাকা শহরে কতগুলো 5 স্টার হোটেলস দেখবেন, আপনি 10 বছর আগে এমনটা ছিল না, হয়তো 20 বছর আগে ছিল না। আপনি আমাদের পর্যটন গন্তব্যগুলিতে প্রত্যেকটাই কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রি অনেক বড় একটা। তারপরে যে কি বলে, ঢাকার বাইরেও এখন প্রচুর ভালো ভালো, ঢাকার বাইরেও আপনার রিসোর্ট আছে, মানে অনেক বড় জায়গা তৈরি হয়েছে, সেখানে প্রচুর কর্মসংস্থান হচ্ছে। আমরা যতটুকু জানি, আমি প্রায় 45 বা 50 হাজার লোক এখন আপনার এই লক্ষ লোক এর ভিতরে কাজ করছে, আমাদের এই সেক্টরের মধ্যে কাজ করে 45 থেকে 50 লক্ষ মানুষ। এবং এই লোকগুলোর দক্ষতা, স্কিল, এই স্কিলের জায়গাটা লাবিদ যে কথাটা বলছিল, স্কিলফুল হতে হবে। এবং আমার ডক্টর মল্লিক আনোয়ার বলছিলেন যে আসলে আন্তরিকতা সহকারে আমাকে স্কিলটা নিতে হবে। এই স্কিলটা নেওয়ার দায়িত্ব কিন্তু ইন্ডিভিজুয়ালের নিজের। এই জায়গাতে আমাদের ঘাটতি আছে প্রচণ্ড রকম। আমরা আসলে খুবই সার্টিফিকেট সর্বস্ব একটা স্কিল নিতে চাই, এবং এই স্কিলটা দিয়েই এই সার্টিফিকেটটা দিয়েই আমি জব নিতে চাই। এই যে আপনি বলছেন যে আমরা স্কিলটা সার্টিফিকেট সর্বস্ব, এবং এটা কি অবকাঠামোগত কারণে, নাকি আসলে ওই যে আন্তরিকতা বারবার ঘুরে ফিরে আসছে, যে ইন্ডিভিজুয়াল যে আন্তরিকতার জায়গায় সেটার অভাব? খুব প্রফেশনাল যেটাকে বলি আমরা, পেশাদারিত্বের সঙ্গে যারা সার্ভিস প্রোভাইড করছে, যারা ট্রেনিং দিচ্ছে, তারাও ঠিকমতো করতে পারে না। আর আমি যারা ট্রেনিং নিতে যাচ্ছি ওখানটায়, তারাও খুব বেশি আন্তরিক থাকি না। আমরা মনে করি যে কোনোভাবে আমরা যদি 372 ঘন্টার একটা ট্রেনিং নিয়ে নিই, একটা সার্টিফিকেট থাকে, সার্টিফিকেটটা দেখিয়ে আমি চাকরি নিব, এইটা করতে গিয়ে আপনার অনেকে বেকায়দায় পড়ে যাচ্ছে। যখন আপনার প্রাইভেট সেক্টর ভাই, এরা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে দেখে শুনে বুঝেই কিন্তু রিক্রুট করবে। ওই সময় সার্টিফিকেট দেখে কাজ হয় না। আপনি যখন প্র্যাকটিক্যাল করতে যাচ্ছেন, তখন আপনি হেরে যাচ্ছেন, আপনি চাকরি পাচ্ছেন না। এটা একটা বড় জায়গা, কিন্তু একদম অসম্ভব ছিটকে পড়ে যাচ্ছে। আমি আমার জায়গা থেকে আমি বিভিন্নভাবে হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে আমি কাজ করতে যা দেখেছি যে এখানে
মিডল পয়েন্টের বাইরে একটু উপরের দিকে গেলেই দেশের বাইরের অনেক কর্মী এখানে কাজ করছে, যেটা দুইভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক হচ্ছে আমার দেশের কর্মী কাজ পাচ্ছেন না হয়তো তার দক্ষতার কারণে, আরেকটা হচ্ছে আমার দেশের টাকা বের হয়ে যাচ্ছে। এইটা একটা বড় কারণ কিনা, সেখানে আমাদের দক্ষতা উন্নয়নে জোর দেওয়ার প্রয়োজনীয়তা দেখেন কিনা? না, এটা তো হসপিটালিটি ইন্ডাস্ট্রি, আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি প্লাস টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এসব জায়গাগুলিতে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেক বড় আমাদের এখানে, মিড লেভেল ম্যানেজমেন্টে আপনি ইন্ডিয়ান দেখবেন, শ্রীলঙ্কান দেখবেন প্রচুর পরিমাণে, অথচ বাংলাদেশে কিন্তু বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বেরোচ্ছে প্রচুর, ওদের চাকরি হচ্ছে না ওখানটায়। এখানে আমি আবারও ফিরে আসি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে। ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আপনার এই প্রবলেমটা হচ্ছে এই কারণে যে আমরা আসলে এডুকেশন হচ্ছে আমার প্রায় 21টা বিশ্ববিদ্যালয়ে আপনার ট্যুরিজম পড়ানো হয়, কিন্তু যে এই স্কিল, আলাদা স্কিল, যেমন যেটাকে বলি আমরা ধরুন যে ট্রেডগুলো আছে, বিভিন্ন কৃত্যভিত্তিক যে সমস্ত বিষয়গুলো আছে, এইসব জায়গায় আমাদের মনোযোগটা থাকে না। আমরা ওইসব জায়গায় আমরা ট্রেনিংটা নিতে চাই না, আমরা নিজেদেরকে স্কিল করতে চাই না, এবং স্কিল না করে যখন আমরা জবে চলে যাই, সেই জবটা আমরা সেখানে পেতে অসুবিধা হয়, এবং আপনার কাজ করতে গিয়েও অ্যাকচুয়ালি সার্ভিসটা আমরা দিতে পারি না। আপনি দেশের বাইরে যখন যাই আমরা, তখন আপনি যেভাবে আমরা সার্ভিসটা পাই বিভিন্নভাবে, এই সার্ভিসটা কিন্তু দেশের মধ্যে আমরা নিশ্চিত করতে পারছি না। আবার একই রকমভাবে আমাদের কর্মী যারা আপনার মালদ্বীপে গিয়ে কাজ করছে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে, তাদের ভিতরে কিন্তু পরিবর্তন দেখা যায়, তাদের বিরুদ্ধে আবার অন্যরকম একটা ফ্লেভার আসে, তারা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে কাজ করে। তার মানে কি, ওখানে গিয়ে তারা একটা ট্রেনিং পায়, ওখানে যাওয়ার পরে তাদেরকে ট্রেনিং নিতে হয়, ওখানে যাওয়ার পর তার দক্ষতা বৃদ্ধি করে, যার কারণে সে আপনার একেবারে বিশ্বমানের একটা সেবা দিতে পারে। কিন্তু বাংলাদেশে আমাদের ওই জায়গাতে প্রবলেম দুভাবেই আছে। একটা হচ্ছে যে আমাদের যারা এন্টারপ্রেনার, যারা আমাদের চাকরি দেয়, তারাও খুব অল্প টাকায় আপনার এই কি বলে ম্যান পাওয়ার নিতে চায়, যার কারণে আপনার খুব স্কিল লোক, প্রফেশনালিজমের অভাব এখানে আসলে স্কিল লোকজনকে নিতে পারে না, ওরা খুব লেস স্কিল লোকজনকে নেয়, কম দক্ষতা সম্পন্ন লোক নেয়, যার কারণে আমাদের সেবার মানটা আপনার ক্ষতিগ্রস্ত। আমি আপনার কথা থেকে পর্যটক এই বিষয় থেকে একটু লাভিদ আপনার কাছে আসতে চাই। আমি আপনার কন্টেন্টগুলো দেখেছি, আপনার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে দেখেছি যে ইতিহাস, ঐতিহ্য এই বিষয়গুলো রয়েছে, সেখানে সাথে কিন্তু ট্যুরিজমকেও এক ধরনের কানেক্ট করে। এই ধরনের বিষয়গুলো আপনার মাথায় কেন আসলো? কারণ আপনার পড়াশোনার সাথে তো এই ধরনের বিষয়গুলো মেলে না, আপনার ইচ্ছেটা কেন তৈরি হলো? যদি বলি, এই ধরনের জিনিসগুলো আমার ছোটোবেলা থেকেই ইন্টারেস্টেড ছিলাম, যার একটা বড় ক্রেডিট আমার আব্বুর বলতে পারেন। কারণ ছোটোবেলায় আমার রুমে সবসময় এই বিভিন্ন দেশের মানচিত্র এইসব টানানো থাকতো, আব্বুর লাইব্রেরিতে বড় বড় বই থাকতো, বড় মানুষের বইটই। সো ম্যাক্সিমাম টাইমে দেখা যেত ওই কিশোর উপন্যাস না পড়ে আমি ওগুলোর দিকে বেশি পড়াশোনা হচ্ছে। সো এইসব কারণে এদিকে ইন্টারেস্ট একটু বেশি সবসময়। অ্যান্ড এরপরে যখন কোভিডের সময় আসলো, আমি বাই প্রফেশন যদি বলেন বা বাই এডুকেশন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাট তারপরেও যখন কোভিডের টাইমটা আসলো, তখন আসলে একাডেমিক সব অ্যাক্টিভিটি বন্ধ ছিল সব কিছুই। সো ওই সময় আস্তে আস্তে মনে হলো যে কিছু একটা করা দরকার। ওই যে স্কিলের যে ব্যাপারটা বললেন, যে এত সময় চলে যাচ্ছে, আমার কিছুই হচ্ছে না, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না, এরকম একটা কি বলবো, নিজের মধ্যে একটা খারাপ লাগা কাজ করছিল। সেখান থেকেই মনে হলো যে ওকে, ভিডিও মেকিং স্কিলটা ট্রাই করি নিজে একা একা। ওখান থেকেই মনে হলো যেহেতু এই টাইপের টপিকগুলো আমার বেশি ইন্টারেস্ট, সো এই টাইপের টপিকগুলো নিয়ে ভিডিও বানানো শুরু করি। আই নেভার থট যে এইটা একটা প্রফেশন হতে পারে, এটা জাস্ট একটা স্কিল ডেভেলপমেন্টের পাথওয়ে হিসেবেই আমি চিন্তা করেছিলাম ওই সময়। বাট এরপরে তো এখন তো অন্যদিকেই চলে গেছে। এখন এসে আপনি কর্মসংস্থানের চিন্তা মানে কিভাবে চিন্তা করেন যে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে পড়াশোনা করেছেন, সেখান থেকে এখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন, মানে আপনার কাছে কর্মসংস্থানটাকে কিভাবে ভীষণ তৈরি করে? আমি যেই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছি, এটা যদি বলতে যাই, এটা খুবই নতুন একটা জিনিস। 5-10 বছর হয়তো পুরো ওয়ার্ল্ড ওয়াইডে এই জিনিসটা আছে যে কেউ কন্টেন্ট ক্রিয়েটর হবে, এই জিনিসটা চিন্তা করে। সো এখানে অনেক রিস্কের ফ্যাক্টরও আছে, যে এটা যে আইডেন্টিটি হতে পারে, এটা 5-10 বছর আগে মানুষ আসলে চিন্তা করতো না। প্লাস আমাদের বাংলাদেশে তো কোভিডের আগে কেউ চিন্তাই করতো না যে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর কেউ হতে পারে। এটা একটা জাস্ট একটা পার্ট টাইম, জাস্ট একটা হবি টাইপের জিনিসপত্র ছিল। তো আমার ক্ষেত্রে জিনিসটা পার্ট টাইম দিয়েই শুরু হয়েছে। অ্যান্ড তারপরে এখান থেকে রিটার্ন আসা, সব কিছু মিলিয়ে তো দেখা গেল যে এখানে যত টাইম ইনভেস্ট করা যাচ্ছে, আমার ভিডিওর কোয়ালিটিও বেটার হচ্ছে, আমার গ্রোথও বেটার হচ্ছে সব সাইড থেকেই। সো তখন মনে হলো যে এখানে ফুল টাইম দেওয়া যায় আস্তে আস্তে। বাট যে কারো ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু পার্ট টাইম হিসেবেই শুরু হয়, একেবারে
হঠাৎ করে ফুল টাইম চলে আসাটা একটু রিস্কি, বিকজ যেহেতু এই প্রফেশনটা পুরো ওয়ার্ল্ডেই এখনও কি বলবো আমি পরীক্ষিত না, সো কি হবে না হবে, কারণ ওয়ার্ল্ডে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে কেউ এখন ওই রিটায়ারমেন্ট এজে যায় নাই, সো এই ফুল ক্যারিয়ারটা তার যে কেমন হতে পারে এটা আমরা এখনো জানি না। জব মার্কেট নিয়ে আপনার ভাবনা কি, মানে তথাকথিত যে চাকরিজীবিতা, সেটা নিয়ে আপনার থিঙ্কিং কি? আমার মনে হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আলাদা আলাদা কিছু স্কিল সেট আছে, অ্যান্ড যেই স্কিল সেটে আরও ডেভেলপ করতে উৎসাহী বেশি, ওই যে বললাম যে নিজের উৎসাহটা থাকা লাগবে, তার সেই দিকে যাওয়া উচিত। অনেকের হয়তো ইচ্ছা হয় জব করতে বলতে কোনো একটা সেক্টরের জব, কারো কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা, কারো মেশিন পছন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে, কারো হয়তো প্রশাসন এই সাইডটাতে যেতে ইচ্ছা করে। সো এখানে আমি বলবো যে নিজের কাছে সৎ থাকা প্লাস আমার ওই জায়গাটায় ইন্টারেস্ট থাকা, অ্যান্ড সেটা যে কোনো কিছুই তো হতে পারে। জবে আমার ইন্টারেস্ট হলে আমি জবই করি। আপনার কি মনে হয় যে বাংলাদেশে না যে এখানে একটা ফ্রিডম থাকাটা খুবই ইম্পর্টেন্ট? কিন্তু আপনার কি মনে হয় না যে বাংলাদেশের তরুণদের জন্য আমরা যে সেক্টর নিয়ে পড়াশোনা করছি সেই সেক্টরে কাজ করবার সুযোগের বেশ ঘাটতি রয়েছে? এটা তো অবশ্যই, এটা তো ডিনাই করার কিছু নাই। আমাদের দেশের বয়স যদি আমি ওয়ার্ল্ডের বড় বড় দেশের কথা চিন্তা করে বলি তাহলে বেশ কমই। সব সেক্টরে যে আমরা অনেক ডেভেলপ হয়ে যাব এটা চিন্তা করা উচিত না। সো আমার মনে হয় যে আস্তে আস্তে সব দিকই ডেভেলপ হবে, অ্যান্ড বাংলাদেশও আমি আশা করি আজ থেকে 50 বছর পর আমরা হয়তো বা বলতে পারবো যে না, আমরা এখন সব সেক্টরে স্বয়ংসম্পূর্ণ আমাদের জব আছে। সো এখন তো নাই, এটা তো ডিনাই করা যাবে না। আমরা আরেকটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচে ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। ডক্টর মল্লিক আনোয়ার আপনার কাছে আসতে চাই যে একটা কথা ঘুরে ফিরে কিন্তু চলে এসেছে যে আমাদের কর্মসংস্থানের জন্য যে কর্মমুখী শিক্ষা দরকার ছিল সেই জায়গাতে আমাদের এক ধরনের ঘাটতি রয়েছে। সেই ঘাটতিটা হয়তো কখনো কখনো মানসিকতার, কখনো কখনো পৌঁছানোর ব্যাপার। আমি আপনার কাছে যদি আসতে চাই যে আপনি যে সেক্টর নিয়ে কাজ করছেন, যে প্রবাসে বাংলাদেশিদের কাজের যে জায়গা, সেখানে ভবিষ্যৎ শ্রমবাজার বা শ্রমের যে ধরন তৈরি হচ্ছে সেইটা নিয়ে আসলে এক ধরনের গবেষণা করার সুযোগ রয়েছে কিনা, এবং সেই গবেষণালব্ধ জ্ঞানটাকে সাধারণ মানুষের মানসিকতা পরিবর্তনের জন্য ছড়িয়ে দেবার প্রয়োজনীয়তা দেখেন কিনা? আপনি সুন্দর একটি এরিয়াকে চিহ্নিত করেছেন যে মার্কেট অ্যানালাইসিস এবং রিসার্চ, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বয়েসেল আইওমের সঙ্গে একটি চুক্তি করেছি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, এবং আমরা যৌথভাবে এই কাজটি করব। ডেস্টিনেশন কান্ট্রিতে ডিমান্ড কী আছে এবং সেই ডিমান্ডগুলো কিন্তু এখন আমি যা চিন্তা করি সেটি 5 বছর পরে থাকবে, এটা চিন্তা করা এই মুহূর্তে ঠিক, প্রতিনিয়ত পরিবর্তন, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাপক সীমাবদ্ধতা রয়েছে যে আমরা মার্কেট অ্যানালাইসিস করছি না। আমরা সবাই মনে করছি যে তাৎক্ষণিকভাবে আমি একটি লোক পাঠাবো, সে তার পরিবারে পরিবর্তন করবে আর রেমিটেন্স পাঠাবে, দেশের উন্নতি হবে, কিন্তু এইটাকে সাস্টেইন করা বা দীর্ঘ সময় এটাকে ধরে রাখা, এই বিষয়ে কিন্তু গবেষণা না করলে ধরে রাখা যাবে না। আমরা তাৎক্ষণিক একটি ভালো বাজার পেতে পারি, যেটি আমার অভিজ্ঞতা, দীর্ঘ 2 বছর আমি এখানে কাজ করছি। দেখা যায় একটি বাজার 1 বছরে ভালো, পরের বছর কিন্তু সেটা ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে, এবং ঘুরে ফিরেই কিন্তু আমার কর্মীর স্কিল লেভেলটার কথা চলে আসছে, হয় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অথবা ওয়ার্ক স্কিল অথবা পরিবর্তিত পরিস্থিতিতে। যেমন আমাদের কর্মীরা যে সমস্ত দেশে কাজ করে, আমি কয়েকটি দেশে যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি পাশাপাশি ম্যানুয়ালি যে কাজ হচ্ছে, রোবোটিক্স দিয়েও একই কাজ হচ্ছে। এখন আমার কর্মী কিন্তু ম্যানুয়ালি কাজ দিয়ে অভ্যস্ত, কিন্তু তার পাশের রুমে রোবোটিক্সে একই কাজ করা হচ্ছে, সে কিন্তু এদিকে তাকাচ্ছেও না। কিন্তু আগামী 5 বছর 10 বছর পরে তার প্রয়োজন কিন্তু আর হবে না। সুতরাং ওইভাবে ছোঁয়া যে চিন্তা সারা বিশ্বে লেগেছে, সেখানে বাংলাদেশের কর্মীকেও তো সেই স্কিল যে জায়গায় যেতে হবে, রাইট, ওই জায়গায় যেতে হবে। এখন আপনি যেটা বলছেন যে বৃত্তিমূলক শিক্ষা, এখন এটি শাব্দিকভাবে আমরা পরিচিত, কিন্তু বাস্তবের সাথে কি আমরা পরিচিত? এখানে ব্যাপক একটি ঘাটতি আমাদের রয়ে গেছে। এখন স্কিল কিন্তু শুধু ট্রেনিং দিয়ে হবে না, শুধু এডুকেশন দিয়ে হবে না। একটি টার্ম খুবই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, স্কিল রিইন্টিগ্রেশন। ধরুন আমার একজন কর্মী বিদেশে 3 বছর চাকরি করে সে আবার দেশে ফিরে আসে, এর ভিতর দিয়ে কিছু মানুষ আবার অন্য দেশে যাওয়ার সুযোগ পায়, কিন্তু দেখা যায় 80% মানুষ কিন্তু এ দেশে থেকে যায়, যারা বিদেশে 3 বছর 5 বছর কাজ করেছে। তাদের যে অভিজ্ঞতা সেটিকে রিইন্টিগ্রেট করা, সেই স্কিলটাকে রিইন্টিগ্রেট করে তাদের কাজের ক্ষেত্র সৃষ্টি করে দেওয়া, এটি এই মুহূর্তে খুবই প্রয়োজন। স্যার যে কথা বলছিলেন যে আমাদের অনেকগুলো নতুন সাবজেক্ট চলে এসছে, ইভেন্ট ম্যানেজমেন্ট,
বেশ জনপ্রিয় একটি সাবজেক্ট। আসলে আমরা লেখাপড়া শিখে কি ইভেন্ট ম্যানেজমেন্ট করছি বা সাবজেক্ট রিলেটেড ইনফরমেশন কি আছে, এই রিলেটেড গবেষণা কি আছে? দেখা যাচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্টে একটা ট্রেন্ড নিয়ে এক একজন চলছে এবং ওইটাকে আর একজন ফলো করছে। এভাবে অসংখ্য সাবজেক্ট কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, যেগুলো হয়তো আগামী দিনে আরও নতুন অনেক কিছু চলে আসবে। সুতরাং আমার রিসার্চ যদি থাকে তাহলে ফিউচার ডিমান্ড, ফিউচার মার্কেট আমি প্রজেক্ট করতে পারবো এবং এর মাধ্যমে কিন্তু নতুন জেনারেশনকে গড়ে তুলতে হবে। কোনো সাবজেক্টই গুরুত্বহীন না, কিন্তু আমরা সেই সাবজেক্টের প্র্যাকটিক্যাল দিকটি কিন্তু আসছে না। গ্রহণযোগ্যতা রয়েছে যদি তুমি স্কিল নিজেকে আমি যদি সুন্দর আমি একটি উদাহরণ যদি দিতে চাই, যে সাইকোলজি নিয়ে স্টাডি করছি, কিন্তু সেটা যদি মেন্টাল সাইকোলজি হয়, তাহলে আমি শুধু বইয়ের ভিতর না থেকে আমি কি কখনো একজন মানুষকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে বা তার মনের উপর, সেটা চাইল্ড হতে পারে, ওল্ড এজ হতে পারে বা মিড লেভেল হতে পারে, আমি কি তার সাথে আমার এডুকেশন লাইফে কখনো কথা বলে দেখেছি যে আমার যে জ্ঞানটি আমি কিভাবে প্রয়োগ করব? এখানে আমাদের একটি গ্যাপ, যে আমি প্র্যাকটিক্যালটা দেখছি না, আমি থিওরিটিক্যাল পড়ছি। থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল সেন্সটাকে আমি ডেভেলপ করছি না। ডেভেলপ না করার কারণে আমি যখন জবে যাচ্ছি তখন সবাই বলছে যে এই জেনারেশন লেখাপড়া করে না, কারণ তাকে তো সুযোগ দেওয়া হয় নাই প্র্যাকটিক্যাল করার। বিদেশে যত ইউনিভার্সিটি আছে দেখেন, সেখানে প্রত্যেকটা সেমিস্টারের সাথে প্র্যাকটিক্যাল প্রত্যেকটা লিঙ্ক করা। আমাদের কিন্তু সায়েন্সের সাথে কিছুটা প্র্যাকটিক্যাল লিঙ্ক আছে, অন্য সাবজেক্টের সাথে লিঙ্ক নাই, কাঠামোগত। এখানে বাস্তবতা যখন না আমি বুঝবো, যতক্ষণ না বুঝবো যে আমি, তখন কিন্তু প্র্যাকটিক্যালটা আমার ভিতর ডেভেলপ করবে না এবং আমি কর্মক্ষেত্রে যে হতাশার ভিতর পড়বো এবং ঠেকে আমি শিখবো, আমি সেইটা চাই না। আমি চাই শিখে আমি কাজ করবো। আমি আপনার কথার একটা জায়গায় যে স্কিল রিইন্টিগ্রেশন, আমি জাভেদ আহমেদ আপনার কাছে আসতে চাই যে পর্যটন খাতেও যদি আমরা বলি যে এই রিইন্টিগ্রেশনের সুযোগ আছে কিনা, কারণ আমরা জানি যে পর্যটন খাতেও আমাদের বাংলাদেশি অনেক কর্মী দেশের বাইরে ভালো অবস্থান নিয়ে কাজ করছেন। এটা ভীষণ রকমভাবে আছে, সবচেয়ে বেশি আছে। কারণ আমাদের বাংলাদেশের যে সমস্ত কর্মীরা আপনার কি বলে দুবাই কিংবা আপনার মালদ্বীপ কিংবা পর্যটন সমৃদ্ধ যে সমস্ত দেশগুলিতে কাজ করে, হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে প্রচুর লোক যায় এবং ওরা তো অনেক দিন ধরে থাকে না, 3 বছর 4 বছর থাকে, তারপর তারা ফিরে আসে। ফিরে এসে কোথায় যাচ্ছে? ডক্টর মল্লিক যারা বল রিইন্টিগ্রেশন, এই লোকগুলোকে যদি আমি রিইন্টিগ্রেট করতে পারি, ওদের যে স্কিলটা আছে সেই স্কিলটা যদি কাজে লাগাতে পারি, আমাদের কিন্তু রাতারাতি পরিবর্তন হতে পারে। কিন্তু ওই জায়গাটাতে চেষ্টা আছে মনে হয়, সম্ভবত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওদের একটা প্রোগ্রাম আছে, কিন্তু খুব দৃশ্যমান অগ্রগতি আমি দেখিনি। এবং এই লোকগুলোকে আমরা ক্যাচ আপ করি, ধরি, ওদেরকে ধরার পরে যদি সার্টিফিকেট না থাকে, ওই যে একটা অ্যারেঞ্জমেন্ট আছে তো, কি বলে প্রিয়ার লার্নিংয়ের সার্টিফিকেট দেওয়া যায়, হ্যাঁ, ওইরকম একটা সার্টিফিকেট যদি দিয়ে দেই, অ্যাক্রেডিটেশন যদি দিয়ে দেওয়া হয় ওদেরকে, তাহলে আমরা ওই জনশক্তিকে কাজে লাগাতে পারি এবং ওদের মাধ্যমে আমাদের সার্ভিস সেক্টর এটা কিন্তু এগিয়ে যেতে পারে। আপনি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে আপনার কিন্তু ওরাও তো বসে নাই। আমি এই ট্যুরিজম ডেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, ওইখানে আপনার সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম খুবই চমৎকার একটা সাবজেক্ট তারা পড়াচ্ছে, সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম। এই যে সার্ভিসগুলো কীভাবে দিতে হবে, কেমন করে দিতে হবে, এক্সপেকটেশন মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার এক্সপেকটেশন দেখে সার্ভিস দেওয়ার বিষয়গুলো কিন্তু সবই পড়ানো হয় ওখানটায়। এখন এই বিষয়গুলোকে যারা আমরা চাকরি দেই তাদেরকেও মাথায় রাখতে হবে যে এ ধরনের পড়াশোনা বাংলাদেশে হচ্ছে, ওদেরকে নিয়োগ করা দরকার। এবং রিইন্টিগ্রেশন যারা বাইরে থেকে আসছে, মালদ্বীপ থেকে কিংবা মধ্যপ্রাচ্যের দেশ থেকে কিংবা ইউরোপ আমেরিকাতেও আমাদের লোকজন এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছে প্রচুর, আপনি প্রচুর ইউরোপে পাবেন, আপনি কুলিনারি ইন্ডাস্ট্রিতে আপনি ইংল্যান্ডে ভরা আমাদের। সেখানে কি আপনার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন যেটা, সেইটার ঘাটতি রয়েছে এখনো যথেষ্ট পরিমাণে? এই ঘাটতি তো আছেই, একটা বড় ধরনের ঘাটতি আছে, কিন্তু চেষ্টাও আছে আবার কোলাবোরেশনের। আমি এখন দেখি যে একাডেমির সঙ্গে বাংলাদেশ সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এদের একটা ক্লোজ কোঅপারেশন আছে, এদের সঙ্গে কথাবার্তা হয়। যেমন আমি ট্যুরিজম বোর্ডের কথাই যদি বলি, ট্যুরিজম বোর্ড যেটা, সে বোর্ডে বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেই। এবং যে কারিকুলামগুলো যখন তৈরি হয়, বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম যখন তৈরি হয়, এই তৈরি করতে গিয়ে যারা আমরা পলিসি প্ল্যানার, পলিসি মেকার, তারা যাচ্ছে, ইন্ডাস্ট্রি থেকে লোক যাচ্ছে, গিয়ে কিন্তু আপনার সাবজেক্ট কারিকুলাম ঠিকঠাক করছে। একটা কোলাবোরেশন, কোঅপারেশন জায়গাটা আছে, কিন্তু যে জিনিসটা হচ্ছে যে সবাইকেই আপনার একসাথে কাজ করতে হবে। যেমন সেখানে একটা ঘাটতির জায়গা আছে কিনা, ডক্টর মল্লিক আনোয়ার যেটা বলছিলেন যে প্র্যাকটিক্যাল সেন্স ডেভেলপ করার যে প্রক্রিয়াটা, সেই জায়গায় ঘাটতি দেখেন কিনা? হ্যাঁ, সিলেবাস তৈরি হচ্ছে, প্ল্যানিং ইস্যু নিয়ে কথা হচ্ছে, পলিসি মেকিং হচ্ছে। আমি আগেরবার আপনাকে বলেছি যে দেখেন, আমাদের 21টা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েটরা বেরোচ্ছে আসছে, কিন্তু স্পেসিফিক যে স্কিল ট্রেনিং তার জন্য কিন্তু আপনার ব্যবস্থা আছে, দেশেও আছে বিদেশেও আছে, অফলাইনে আছে অনলাইনে আছে। আমি বলি যে আমি যদি ট্যুরিজম মাস্টার্স করছি, ট্যুরিজমে আমি অনার্স করছি, এরপরেও যদি একদম স্পেসিফিক একটা ধরেন হাউসকিপিং, সেই হাউসকিপিংয়ের কথা বললাম, টিকেটিং, এই সমস্ত স্পেসিফিক যে ট্রেনিংগুলো রয়েছে এই সমস্ত ট্রেনিংগুলো অ্যাভেলেবেল, কিন্তু আপনি কোর্স কিনে নিতে পারেন, কিনে নিয়ে তুমি জানো বোধহয় এটা, কোর্স কিনে নিয়ে আপনি নিজে কোর্স করতে পারেন, সার্টিফিকেট নিয়ে নিতে পারেন, বিদেশি ডিগ্রি পেতে পারেন ঘরে বসে আপনি। এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু এই সমস্ত ট্রেনিংগুলো দেওয়া হয়। এইসব জায়গায় আমাদের ছাত্ররা খুব বেশি আগ্রহী হয় না। এবং কিছু কিছু ব্যাপার আছে যে আমি যখন মাস্টার ডিগ্রি পাস করেছি ট্যুরিজমে, আমি এই হাউসকিপিংয়ে কেন যাব, আমি ক্যালিনারিতে কেন যাব, এই যে এক ধরনের মানসিকতা, হ্যাঁ, এটাতে দু ধরনের ব্যাপার আমি দেখি। যে একটা হচ্ছে অনাগ্রহ সৃষ্টি হয়, সবাই আপনার বিসিএস করতে চায়, সবাই বড় অফিসার হতে চায়, হ্যাঁ, তো বড় অফিসার হতে চায়, কিন্তু আপনার টাকাও তো একটা ব্যাপার। যদি আপনার হাউসকিপিংয়ে আমি হাউসকিপিং করে যদি আমি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা বেতন পাই, তাহলে আমি জবে যাব কি জন্য, অন্য জবে যাব কি জন্য, আমাকে বিসিএস কেন করতে হবে, ওইটা মাথার মধ্যে আমরা নিতে পারি না। এটা একটা ব্যাপার। আর সেকেন্ড আরেকটা বিষয় আমি দেখি, যারা আমাদের চাকরি দেয়, চাকরির নিশ্চয়তাও তো পেতে হবে, এদের নিশ্চয়তা দেওয়ার জায়গাটাও কম। আমি বেসরকারি খাতে চাকরি করছি, আমি অনেকদিন ধরেই, প্রায় তো অনেকদিন ধরে কাজ করছি। এখানে যারা কাজ করতে আসে চাকরির নিশ্চয়তা খুঁজতে হয়, ওরা খোঁজে তো, চাকরির নিশ্চয়তা কিন্তু খুবই কম। সরকারি চাকরিতে মানুষ যায় কেন, যে নিশ্চয়তা, মানে সব কথা সেখানে নিশ্চয়তা নাই। সব কথার একটা কথা বলতে হবে যে নিজেকে আসলে দক্ষ করে তুললে নিজের জায়গাটা তৈরি হয়। আমি আসতে চাই ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন, মানে প্র্যাকটিক্যাল কাজ করার জায়গা, কিন্তু সময় বলছে বিরতি নিতে হচ্ছে, বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, নিচ্ছে আরও একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন রানা ইসলামের সাথে 7 দিনের আয়োজনে। লাবিদ, রাহাত, আপনার কাছে আসতে চেয়েছিলাম যে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের যে সুফলটা স্টুডেন্টরা পাওয়ার কথা, যে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়ছেন সেটা প্র্যাকটিক্যাল করার নিয়মিত সুযোগ পাচ্ছেন, সেই সুযোগটা আসলে কতটা আছে বলে একজন তরুণ হিসেবে মনে করেন আপনি? আচ্ছা, প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নিতে চাই, কারণ এই ব্যাপারে আমার গণ্ডি একটু ছোট, কারণ আমি শুধু ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি। সো আমি ইঞ্জিনিয়ারিং সাইডটা যদি বলতে চাই তাহলে নেগেটিভ সাইডটা একটু বেশি চোখে পড়ে, কারণ ইঞ্জিনিয়ারিংয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিক কোলাবোরেশন জিনিসটা একটু কম। আমি যদি বলি বাইরের দেশে, অন্যান্য দেশে দেখা যায় যে পুরো একটা সেমিস্টারই থাকে, আমি অন্য একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে 6 মাস চাকরির মতনই বা ইন্টার্নশিপ করে আসি। আমাদের দেশে সেটা খুবই কম। আপনার কাছে মনে হয় না যে বাংলাদেশের চেষ্টা থাকলে সেটা সম্ভব হতো? অবশ্যই একাডেমিকভাবে অ্যান্ড ইউনিভার্সিটির দিক থেকে এই জিনিসটা অবশ্যই চিন্তা করা উচিত, যে মডার্ন ওয়ার্ল্ড, বর্তমান সময় চিন্তা করে আমার একটা স্টুডেন্টকে চাকরির জন্য রেডি করে দেওয়ার জন্য তার লাস্ট সেমিস্টারটা হয়তো এভাবে করা যেতেই পারে একটা ইন্ডাস্ট্রির সাথে আমরা কোলাবোরেশন করে। যেহেতু ইউনিভার্সিটিগুলোর সাথে কিন্তু বাংলাদেশের এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলোর অলরেডি একটা লিঙ্ক থাকে, বাট তাদের সেখানে স্টুডেন্ট পাঠিয়ে তাদের সেই স্কিলগুলো নিয়ে আসা, এই জিনিসটার একটু কমতি দেখি আমি। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বেশ আগের যে কারিকুলাম সেই অনুযায়ী হয়তো একটা 1 সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট দেয়া, বাট সেভাবে টু বি অনেস্ট যে ইন্ডাস্ট্রি ঘুরতে ঘুরতেই তো 1 সপ্তাহ চলে যায়, আমি সেখানে কাজ করাটা শিখবো কিভাবে? এই কারণে দেখা যায় দেখার কাজ করতে এক জিনিস না না। আপনার কি মনে হয় না যে এই সুযোগটা যদি বাংলাদেশের তরুণরা পেত, তাহলে আসলেই আমরা যে আলোচনাটা আজকে করছি যে কর্মসংস্থানের জন্য দক্ষ, সেই দক্ষতা তৈরি করার জন্য এক ধরনের মানসিক চেঞ্জও আসতো এবং আগ্রহটা বেশি তৈরি হতো? অবশ্যই, এক কথায় বলতে গেলে অবশ্যই এটা করা উচিত। ইউনিভার্সিটিদেরই এই দিক থেকে আরও একটু এগিয়ে আসা উচিত। ইন্ডাস্ট্রির সাথে তাদের অলরেডি কানেকশন আছে, সেটাকে কাজে লাগানো উচিত যাতে তাদের স্টুডেন্টরা বেনিফিটেড হয়। জি, ধন্যবাদ। কথা হয়তো আরও বলা যেত, অন্য কোনো দিন বলবো। জাভেদ আহমেদ, আপনার কাছে আসতে চাই যে আপনি একটা সময় কথার মধ্যে, আমাদের কথার মধ্যে উঠে এসেছিল যে কমিউনিকেশন স্কিল বা সফট স্কিলের যে বিষয়টা, চাকরি করতে যান আর কাজ করতে যান, যেখানে কর্মসংস্থানের মধ্যে ঢুকলে এই জায়গাগুলো একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে আসলে কি ধরনের চিত্র রয়েছে? গুরুত্বপূর্ণ সফট স্কিল যেটা বলি আমরা, এটা দেখুন, একটা ছেলে কিংবা মেয়ে সে ইনস্টিটিউশনাল ডিগ্রি তাকে নিতে হবে, তাকে অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে, করুক। এরই মধ্যে অনার্সের সিলেবাসের মধ্যে আমার মনে হয় যে সফট স্কিল, যেমন আপনি কতগুলো অ্যাপ্লিকেশনস, হ্যাঁ, যেমন আপনি পাওয়ার পয়েন্ট করতে হবে, এক্সেল করতে হবে, হ্যাঁ, এক্সেল সামেশন বের করতে হবে, এগুলি আপনাকে জানতেই হবে, একেবারে কোনো বিকল্প নেই। আপনি এবার আসেন কমিউনিকেশন স্কিল, হ্যাঁ, আপনাকে
একাধিক ল্যাঙ্গুয়েজ, আমি খালি ইংরেজি বলবো না, এখন তো চাইনিজ ল্যাঙ্গুয়েজও শেখার কথা বলি আমি, কারণ এত চাইনিজ বাংলাদেশে আসে। আমি বাংলাটাও ভালো করে শিখতে চাই। বাংলাটাও ভালো মতো শিখতে হবে, যে একাধিক ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখে নিতে হবে, এটা একটা। দুটো জিনিস। 3 নাম্বার হচ্ছে যে আপনাকে এক্সপোজ করতে হবে, যে কানেক্টেড রাখতে হবে। অ্যাকচুয়ালি আপনি যেমন অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনগুলো আছে, এদের সঙ্গে আপনাকে থাকতে হবে, অ্যালুমিনাইয়ের সঙ্গে থাকতে হবে, কারণ এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কিন্তু আসলে প্রাইভেট সেক্টরের জবগুলো হয়ে যায়। আপনি সিভি রেকমেন্ড করে, হ্যাঁ, যখন ধর আমি একটা অ্যালুমিনাই কাছে যখন আসলেন এখানেও আসতে চাই যে আমরা বাৎসরিক কিছু প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকি কিনা, এটাকে আরো ইফেক্টিভলি ব্যবহার করার সুযোগ আছে কিনা? আমি ধরুন আপনার জুনিয়র স্টুডেন্ট, আপনি আমার সিনিয়র স্টুডেন্ট, আপনি অ্যালুমিনাই, আপনি কোথাও একটা চাকরির সুযোগ পেলেন, যে কোথাও করি আপনি আমার সম্পর্কে ধারণা আছে আপনার, আপনি রেকমেন্ড করবেন আমাকে, আপনি রেকমেন্ড করে দেবেন, আমার সিভি চেয়ে নেবেন আপনি আমার কাছ থেকে, যে আপনি সিভিটা দিয়ে যান, আমি ওখানে দেবো। এইভাবে কিন্তু প্রাইভেট সেক্টরে জব হয়ে যায়। তো আপনাকে এক্সপোজড হতে হবে, নিজেকে একটু প্রকাশ করতে হবে, প্রচারও করতে হবে নিজের, এবং আপনার নেটওয়ার্কটাকে বাড়াতে হবে। আমরা যেই জায়গা থেকে আলোচনাটা শুরু করেছিলাম যে কর্মসংস্থানের জন্য জনশক্তি দেওয়া আমাদের প্রস্তুতি, তাহলে কি আপনি কোন জায়গায় দেখছেন যে প্রস্তুতি কোন পর্যায়ে আমরা আছি এবং কতটুকু বাড়ানো দরকার? আমরা আসলে নিজেকে সেভাবে প্রস্তুত করি না। আমরা কর্মসংস্থানের জন্য আসলে ঠিক সেভাবে প্রস্তুত করতে পারছি না এখন পর্যন্ত। প্রস্তুতি কেউ কেউ করছে, যারা করে সিরিয়াসলি তারা জব মার্কেটে চলে আসে কোনো না কোনোভাবে, এখানে সেখানে, হয় গভর্নমেন্টে, না হয় বেসরকারিতে, না হয় নিজে এন্টারপ্রেনার হয়ে যায়, কিছু একটা হয়। যারা এটাকে সিরিয়াসলি নেয় না, একটু হতাশার মধ্যেও তারা পড়ে, এবং হতাশা হওয়ারও কারণ আছে। আপনি যদি জব সরকারি খাতে না হয়, বেসরকারি খাতগুলিতে চ্যালেঞ্জ, আমি বললাম যে জব সিকিউরিটি, তারপরে আপনার পেমেন্টও যে খুব বেশি হয় এদের, এমন না। এই যে কতগুলো জায়গা আছে, এই জায়গাগুলো ওদেরকে নিরুৎসাহিত করে। বাট যদি লেগে থাকা যায়, তাহলে প্রাইভেট সেক্টরে হয় কি, যে এটা খুবই দ্রুতই কিন্তু আবার এই স্যালারি লেভেলটাও বেড়ে যায়, তার দক্ষতার সঙ্গে সঙ্গে তার আয় রোজগার বাড়তে থাকে। তো প্রথমটা দেখেই ভয় পাওয়ার কোনো কিছু নেই, নিজেকে তৈরি করার কোনো বিকল্প না, নিজেকে তৈরি করার কোনো বিকল্প নাই। আর অল্পতে ভয় পাওয়া যাবে না। আপনি শুরু করেন না 20,000 টাকা দিয়ে, দেখবেন যে এটা আপনি 2 বছর পরে কোথায় চলে গেছে। এটা প্রাইভেট সেক্টরের মজাটা হচ্ছে এখানটায়। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর মল্লিক আনোয়ার। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আসতে চাই এবং শেষ করতে চাই। বিশেষ করে আপনি যে সেক্টর নিয়ে কাজ করছেন, প্রবাসী বাংলাদেশের জনশক্তি, সেইখানে আসলে প্রস্তুতির কোন অবস্থা দেখেন এবং আপনার পরামর্শ কী হবে? আজকের যে বিষয়টির সাথে কিন্তু এখানে বড় একটি প্রশ্ন থেকে যায় যে কর্মসংস্থানের জন্য জনশক্তি আমরা কতটা প্রস্তুত, বা আমি কতটা প্রস্তুত। এখান থেকে যদি আমরা উত্তরটি খুঁজতে চাই, তাহলে কিন্তু একটি ভালো উত্তর পাবো যে আমি বিপুল জনশক্তির ভিতর আমি একজন, এবং আমার কর্মসংস্থান প্রয়োজন। আমি কোন সেক্টরে চাই চয়েস করার দায়িত্ব আমার, এবং আমি কোথায় কাজের সুযোগ পাবো সেটি হলো আমার দক্ষতা, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা। আমি কি প্রস্তুত? এই উত্তরটি যখন আমি খুঁজে পাবো, বা আমার প্রত্যেকটি স্টুডেন্ট খুঁজে পাবে, আমার প্রত্যেকটি যারা উদ্যোক্তা হতে চায় খুঁজে পাবেন, তখন দেখা যাবে যে সঠিকভাবে তিনি কাজে নিয়োজিত হতে পারবেন। জাভেদ স্যার অত্যন্ত সুন্দর করে বলেছেন যে কর্মসংস্থানের ক্ষেত্রে সবাই আগ্রহী, কিন্তু স্যালারি স্ট্রাকচার, এখন স্যালারি স্ট্রাকচার তো একটা কাঠামোগত। আমি কি এই কাঠামোগত ভিতর থাকবো, না আমি নিজেই উদ্যোক্তা হয়ে সেখানে আরও 5 জনকে চাকরির ব্যবস্থা করে দেব? যদি সম্মিলিতভাবে আমরা এই উদ্যোগগুলো গ্রহণ করতে পারি, আমাদের একাডেমিক নলেজকে প্র্যাকটিক্যাল নলেজে কনভার্ট করতে পারি, আমরা যদি পিপল ওরিয়েন্টেড চিন্তাভাবনা করি, আমরা দেশে নয় বিদেশেও একইভাবে অবস্থানকে সুদৃঢ় করতে পারি, তাহলে কিন্তু এখানে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমি কতটা প্রস্তুত, এই উত্তরটি কিন্তু পাওয়া যাবে। আমাদের ধরেন টেক্সটাইল সেক্টরে বড় একটি সেক্টর, এবং আমরা যে কোনো সময় বলি যে আমাদের গার্মেন্টস থেকে সবচেয়ে বেশি আয় হয়। এক্ষেত্রে আপনি যদি গার্মেন্টসের আমাদের যতগুলো এখানে আমাদের ইউনিভার্সিটি আছে, যতগুলো ইনস্টিটিউট আছে, আপনি দেখবেন যে সেখান থেকে যে প্র্যাকটিক্যাল যে নলেজটা নিচ্ছে, প্র্যাকটিক্যাল নলেজের জায়গায় ঘাটতি আছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ঘাটতি আছে। আপনি দেখেন আমাদের গার্মেন্টসে মিড লেভেলে কিন্তু আমাদের কর্মী খুবই কম, বাংলাদেশ হোক বাইরে হোক। রিসেন্টলি জর্ডানে এটি বহু উদ্যোগ নিয়ে এবং তাদের সাথে একাধিক মিটিং করে আমরা মিড লেভেলে, সুপারভাইজার লেভেলে লোক পাঠাতে সক্ষম হয়েছি। এখন তারা আইডেন্টিফাই করছে যে না, বাংলাদেশে মিড লেভেল বা সুপারভাইজার লেভেলের লোক আছে, এবং সেখানে মেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সাইকোলজিস্ট দিয়ে সেখানে সফলতা পেয়েছি। একথা বলার, একজন মেয়ে যখন বাইরে কাজ করে, বিভিন্ন ফ্যামিলি স্ট্রেস তার উপর চলে আসে, হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, সন্তানের সাথে লিঙ্কেজ, কোনো একটা, আমাদের বাংলাদেশে মানুষ অভিমানী,
এবং আত্মহত্যার একটি প্রবণতা ছিল। আজ 1 বছর আগে সেখানে সাইকোলজিস্ট দেওয়া হয়েছে এবং মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য একজন মেয়ে যখন আনমনা থাকে এবং একেবারে আত্মহত্যার পরিমাণ 0 এখন। এটি সম্ভব হয়েছে যে আমরা বাস্তবে গেছি, সেখানে সমস্যাগুলো আইডেন্টিফাই করেছি, সঠিক জায়গায় নিয়োগ দিতে পেরেছি। বাস্তবতার নিরিখেই আমাদের পরিকল্পনাগুলো সাজাতে হবে এবং এখন এসে আমরা ওইখানে পৌঁছতে চাই যে কর্মসংস্থানের জন্য, জনশক্তির জন্য আমাদের বাস্তবতার নিরিখে পরিকল্পনা সাজাতে হবে জাতি হিসেবে, জাতীয়ভাবে। নিশ্চয়ই সেই বিষয়গুলো নিশ্চয়ই সংশ্লিষ্টরা চিন্তা করবেন। আপনাদের তিনজনকে এই নেক্সাসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে আসবার জন্য। ধন্যবাদ। যারা শুনলেন সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।